ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায় থেকে আজকে আমরা শিখব কিভাবে বক্ররেখা অঙ্কন করা হয় এবং ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করা হয়। পরবর্তীতে বক্ররেখার পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় আয় স্তরের কিরূপ পরিবর্তন হতে পারে তা চিত্রসহ ব্যাখ্যা। আমরা উদ্দীপকে একটি সামগ্রিক আয় নির্ধারণ মডেল লিখেছি, যেখানে সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.4 ওয়াই, I is equal to 100, G is equal to 150। অর্থাৎ C হচ্ছে কনজাম্পশন ফাংশন ভোগপেক্ষক, I হচ্ছে ইনভেস্ট বিনিয়োগ, G হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি ব্যয়। প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করো। অর্থাৎ এখানে যে কনজাম্পশন ফাংশন C is equal to 50 প্লাস 0.4 ওয়াই দেওয়া আছে, তার মাধ্যমে কিভাবে বক্ররেখা অঙ্কন করা যায়। আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম যে বক্ররেখা অঙ্কন করতে প্রথমে ওয়াইয়ের মানের পরিবর্তন করতে হয়। আমরা এই ক্লাসে আজকে দেখব পরবর্তীতে ওয়াইয়ের নির্দিষ্ট মানের পরিবর্তনে ভোগ কিরকম হতে পারে কয়েকটি মান নিয়ে আমরা সেটা সূচির মাধ্যমে প্রকাশ করব। পরবর্তীতে সেটি আবার চিত্র অঙ্কন করব। আমরা যেহেতু এখানে বক্ররেখা অঙ্কন করা বলা হয়েছে, তাহলে প্রথমে সূচি তৈরি করব এবং পরবর্তীতে চিত্র অঙ্কন করব। প্রথমে লিখতে হবে উদ্দীপক হতে প্রাপ্ত। উদ্দীপক হতে প্রথমে আমরা কি পেয়েছি? সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.4 ওয়াই। আমাদের যেহেতু এখানে শুধু বক্ররেখা অঙ্কন করতে বলা হয়েছে, তাহলে শুধুমাত্র আমরা কি নিব? বক অপেক্ষক বা বক ব্যয় সমীকরণটা নিয়ে নিব। এখন এই ওয়াইয়ের মান পরিবর্তন করব, তাহলে আমরা লিখব ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে, বলেন ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে সি নির্ণয় করি বা বক নির্ণয় করি। ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে সি নির্ণয় করি বা বকও লিখতে পারেন, সি নির্ণয় করি। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে C is equal to 50 plus 0.4 y is equal to 50 plus 0.4 into যেহেতু 0 নিয়েছি 50 প্লাস এটা আপনি ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন, তাহলে কত রইল? 0। তাহলে 50 50। এবার y is equal to 100 হলে আমরা বলেছি প্রথমে y এর মান 0, পরবর্তীতে 100 এবং পরবর্তীতে 200 এইভাবে নির্ধারণ করে নিব। তাহলে আমরা 100 লিখতে পারি C is equal to 50 plus 0.4 y is equal to 50 plus 0.4 into y এর মান এবার 100 নিয়েছি, 50 প্লাস 40 গুণ করলে হয় তাহলে 90। এবার যদি আমরা y is equal to 200 নেই, তাহলে c is equal to 50 plus 0.4 y is equal to 50 plus 0.4 into y এর মান এবার 200। আচ্ছা, আমরা এটা ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে এখানে কত হয়? 50 প্লাস 80, তাহলে 80 আর 130। তাহলে আমরা ওয়াই এর বিভিন্ন মান নিয়ে সি এর বিভিন্ন মান পেয়েছি 50, 90 এবং 130। এখন এই মানগুলো আমরা সূচির মাধ্যমে প্রকাশ করব। সূচির মাধ্যমে প্রকাশ, যেহেতু প্রথমে এখানে ওয়াই এর মান নিয়েছি আমরা, তাহলে ওয়াই এর মান আগে লিখব, তার পরবর্তীতে সি এর মান। তাহলে আমরা প্রথমে লিখি আয়, আয় ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, পরবর্তীতে সি ভোগ, সি দিয়ে প্রকাশ করি। আমরা যেহেতু রেখা অঙ্কন করব, তাহলে লিখব নির্দিষ্ট বিন্দু, তাহলে লিখব প্রাপ্ত বিন্দু। ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরেছি, তখন 50 এসেছে, তাহলে 50 মনে করেন এ বিন্দু। যখন ওয়াই ইজ ইকুয়াল টু 100 ধরেছি, 90 এসেছে, 100 এটা এসেছে 90, ধরে নিলাম বি বিন্দু। যখন ওয়াই ইকুয়াল 200, তখন ভোগ এসেছে 130, 200 130 সি বিন্দু। এটা আমরা বক্স করে দিতে পারি। এখন খেয়াল করেন, আমরা মানের সাপেক্ষে সূচি তৈরি করেছি, তাহলে এই সূচিটাই বলা হয়েছে বক্ররেখা অঙ্কন করা, অর্থাৎ চিত্রে প্রকাশ করতে। তাহলে এখন আমরা লিখে দিতে পারি চিত্রের মাধ্যমে প্রকাশ। প্রথমে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ। তাহলে ভূমি অক্ষে কি থাকবে? আয়, গুড। আর লম্ব অক্ষে কি থাকবে? যেটা চাওয়া হয়েছে, তাহলে ভোগ। তাহলে আমরা লিখি ভোগ সি এবং আয় হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে। আয় কত কত ধরা হয়েছে? 0, 100, 200। তা 0, 100, 200 নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নেবেন। তার পরবর্তীতে ভোগ কত পেয়েছি? 50, 90, 130। তাহলে মনে করেন এখানে 50, তারপর মনে করেন এখানে 90, এখানে মনে করেন 130। এটা নির্দিষ্ট করে নিয়ে নেবেন। সূচিতে খেয়াল করেন, যখন 0 তখন কত? 50 এ বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে আমরা লিখি এখানে যখন 0, 50 এ বিন্দু দ্বারা নির্দেশিত, তাহলে এ বিন্দু লিখলাম। পরবর্তীতে দেখেন যখন 100 তখন 90 বি বিন্দু দ্বারা নির্দেশিত, যখন 100
তখন 90 এবং বি বিন্দু দ্বারা নির্দেশিত, তাহলে বি বিন্দু লিখবো। পরবর্তীতে দেখেন যখন 200 তখন 130, তাহলে আমরা এখন 200 130 বরাবর যাব এবং কোন বিন্দু দ্বারা নির্দেশিত? সি বিন্দু দ্বারা নির্দেশিত, সি লিখবো। প্রত্যেকটা বিন্দু আমরা যোগ করে নেই, এখন যোগ করে নিলাম, তাহলে এটা উপরের দিকে যাবে। তাহলে এটা কার সাপেক্ষে পেয়েছি? এই বুক অপেক্ষক বা বুক ব্যয় সমীকরণের মাধ্যমে পেয়েছি না? তাহলে আমরা লিখবো যে রেখাটা পেয়েছি সেখানে লিখে দিব সি ইজ ইকুয়াল টু 50 প্লাস যেই মানটা ছিল 0.4y, তাহলে এটা আমরা লিখে দিতে পারলাম। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এখান থেকে কি বোঝা যায়? যদি বুক অপেক্ষক বা বুক ব্যয় সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে এই মানটা নিয়ে আমরা ওয়াই এর নির্দিষ্ট মান নিয়ে, অর্থাৎ 0 100 200 এভাবে যদি নির্দিষ্ট মান নেই, তাহলে বুকেরও নির্দিষ্ট মান নির্ণয় করা হবে। পরবর্তীতে এই মানগুলোকে আমরা সূচির মাধ্যমে প্রকাশ করতে পারবো। সূচিতে নেওয়ার পর আমরা পরবর্তীতে সেটা আবার কি চিত্রে প্রকাশ করতে পারবো। এখন চিত্রে যদি ব্যাখ্যা চাওয়া হয়, সেক্ষেত্রে আমি কি করব? যদি এভাবে সূচি দেওয়া থাকে, শুধুমাত্র আমরা চিত্রাঙ্কন করতে বলে, তাহলে আমরা অবশ্যই ব্যাখ্যা দিব। আর যদি এখানে যে প্রশ্নটা করা হয়েছে বক্ররেখা অঙ্কন করো, শুধু নির্দিষ্ট মানের সাপেক্ষে সূচি তৈরি করবেন এবং চিত্র শুধু অঙ্কন করে দেবো। ক্লিয়ার? এবার দেখেন চিত্রের ব্যাখ্যায় যদি আসি, চিত্রের ভূমি অক্ষে কি আয় আর লম্ব অক্ষে কি ধরা হয়েছে? বুক। যখন আয় শূন্য, অর্থাৎ আমি যদি সূচির সাপেক্ষে দেখি, যখন আয় শূন্য তখন কত? বুক 50, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এটা যদি চিত্রে দেখেন, যখন আয় শূন্য বুক 50, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে আবার সূচিতে যাই, আয় বৃদ্ধি পেয়ে যখন 100 হয় এবং 200 হয়, আমাদের বুকও বৃদ্ধি পেয়ে 90 এবং 130 হয়, যা বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশিত। চিত্রে খেয়াল করেন, যখন শূন্য থেকে আয় 100 হয়েছে, তখন দেখেন বুক 90 হয়েছে, যখন 200 হয়েছে তখন 130 হয়েছে, যা যথাক্রমে বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশিত। এই যে তিনটা বিন্দু, এগুলাকে বলা হবে প্রাপ্ত বিন্দু। তাহলে আমরা বলবো এ বি সি প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে আমরা যে রেখা পাই, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে অঙ্কিত বক্ররেখা। যেহেতু আমরা উদ্দীপক থেকে পেয়েছি এই সমীকরণটা, এজন্য উদ্দীপকের আলোকে কথাটা বলতে হবে এবং পরবর্তীতে এই রেখার সাথে এই সমীকরণটা লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা দ্বিতীয় প্রশ্নে যদি যাই, অথবা দিয়ে যেটা লেখা হয়েছে, উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে সকল মানগুলো দেওয়া আছে তার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে। আমি দুইটা প্রশ্ন এখানে লিখে দিয়েছি, এখন প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টার মধ্যে আমরা এখন নির্ণয় করব। তাহলে উদ্দীপকের আলোকে কি কি দেওয়া আছে? সি, আই এবং জি। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয়ের কিন্তু আমরা দুইটা সূত্র জানি। সূত্র দুটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স বার, অথবা এটা না দিয়ে থাকতে পারে y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বারে আমরা কি শিখেছিলাম? এস ইজ ইকুয়াল টু আই। তাহলে 2 নাম্বারে শিখছিলাম এস ইজ ইকুয়াল টু আই। তাহলে দেখেন y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স বার, অথবা এক্স মাইনাস এম, আর এখানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু আই। এই যে মানগুলো এখানে দেওয়া আছে, এই 1 আর 2 এর মধ্যে কোন সূত্রের সাপেক্ষে যাচ্ছে? এটা 1 এবং 2 এই সূত্রের মান কাকে নির্দেশ করতেছে? 1 নাম্বারকে। কারণ কি? সি আই জি। আমি বলেছিলাম সূত্রে যতগুলা মান উদ্দীপকে দেওয়া থাকবে সেই মানগুলো শুধু লিখতে হবে। তাহলে 1 নাম্বারের মানগুলো এখানে দেওয়া আছে। এখন আপনি যেহেতু এটা দেওয়া আছে সরাসরি, তাহলে এটার সাপেক্ষে আমরা মান নির্ণয় করব। আর যদি আপনি সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে মানে 2 নাম্বার সূত্র দিয়ে করতে চান, এটা দিয়েও করা যাবে, কিন্তু এখানে কি করতে হবে? এস এর মান বের করতে হবে। যেহেতু এখানে অলরেডি সব দেওয়া আছে, তাহলে আমি আর দ্বিতীয় সূত্র প্রয়োগ করব না। আমি কি করব? এই প্রথম সূত্র প্রয়োগ করে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করব। ক্লিয়ার? দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা পূর্বের মতো লিখবো উদ্দীপক হতে প্রাপ্ত সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.4y, আই ইজ ইকুয়াল টু 100, জি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 150। যেহেতু এখানে প্রথম সূত্রকে প্রয়োগ করব, তাহলে আমরা লিখবো আমরা জানি। যেহেতু আমরা নিচ থেকে সূত্রটা লিখতেছি, এই কারণে লিখবো আমরা জানি। ভারসাম্য জাতীয় আয় স্তর বলা হয়েছে, তাহলে আমরা লিখবো ভারসাম্য জাতীয় আয়। ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু মান দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা তো এই সূত্রটা জানি, কিন্তু মান দেওয়া আছে 3টা, তাহলে এই 3টাই লিখবো শুধু আমরা। গুড, সি প্লাস আই প্লাস জি। এখন ওয়াই এর ওয়াই লিখবো, সি এর মান কত দেওয়া আছে? 50 প্লাস 0.4y, 50 প্লাস 0.4y প্লাস আই এর মান কত দেওয়া আছে? 100 প্লাস জি এর মান কত দেওয়া আছে? 150। গুড।
এইবার এখন আসেন ওয়াই রাখলাম। এখন সংখ্যাগুলো আমরা শুধুমাত্র যোগ করব, কারণ ওয়াই এর সাথে একটা এখানে শুধু 0.4y একটা আছে, এগুলো যোগ করা যাবে না কারোর সাথে, যেহেতু তার সংখ্যাগুলো যোগ অথবা বিয়োগ করব, যেহেতু সবগুলো এখানে যোগের 50 50 100 200 300, তাহলে 300 প্লাস 0.4y। এবার আমরা কি করব, এই ওয়াইটা এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস 0.4y ছিল, সমানের এই পাশে চলে আসলে কত আসে, মাইনাস 0.4y ইজ ইকুয়াল টু 300। এবার যদি ওয়াই কমন নেই তাহলে কি হয় দেখেন তো, 1 মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু 300, বা ওয়াই 1 থেকে যদি 0.4 চলে যায় তাহলে কত থাকে, 0.6, তাহলে 0.6। এই ওয়াইটা যেহেতু সামনে লিখতে হয়, সামনে না লিখে আমরা কি লিখবো, লাস্টে, তাহলে কি করব, এইভাবে লিখে দিব। এখন এই ওয়াই ইজ ইকুয়াল টু ইনটু অবস্থায় আছে, তাহলে 300 উপরে চলে যাবে, 0.6 চলে যাবে নিচে, তাহলে এখন অতএব লাস্টের লাইন ভাগ করলে কত আসে, 0.6 দিয়ে 300 ভাগ করলে 500, তাহলে আপনি লিখে দিবেন অতএব নির্ণেয়, যেহেতু আমাদের ভারসাম্য জাতীয় আয় বলা হয়েছে, তাহলে লিখবো নির্ণেয় ভারসাম্য জাতীয় আয়। যেহেতু এটা টাকায় প্রকাশ করে নাই, তাহলে যা দেওয়া আছে সেটাই লিখবো, 500 একক লিখলে হবে, অথবা শুধু 500 লিখবেন। আর যদি কোটি টাকা লেখা থাকতো যে কত কোটি পরিবর্তন হবে, ভারসাম্য জাতীয় আয় কত কোটি হবে, তখন আমরা লাস্টে কোটি টাকা শব্দটা ব্যবহার করব। আর তা না হলে শুধুমাত্র যেটা দেওয়া থাকবে সেটা দিলেই হয়ে যাবে। তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ণয় করে, যে গ নাম্বারের প্রশ্নে এটা নির্ণয় করতে পেরেছি। তাহলে এই প্রশ্নটা আসতে পারে, অথবা প্রথম যেটা বলা হয়েছে যে ভূগরেখা অঙ্কন করেন। ক্লিয়ার? আমরা যদি এখন উদ্দীপকের ঘ প্রশ্নটা দেখি, উদ্দীপকের ভোগ অপেক্ষকটি না হয়ে যদি সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.2y, দেখেন উদ্দীপকের ভোগ অপেক্ষকটি ছিল সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.4y, কিন্তু এখানে তারা পরিবর্তন করে দিয়েছে 50 প্লাস 0.2y। এখানে দেখেন 50-50 মিল রাখছে, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। আমাদের কিন্তু এইভাবে না হয়ে এই 50 এখানে 100ও হইতে পারে, বা অন্য কোনো নির্দিষ্ট মানও দিতে পারে, যে কোনোটার পরিবর্তন হতে পারে, অথবা দুইটাই পরিবর্তন হতে পারে। যদি হয় তবে ভারসাম্য জাতীয় আয় স্তরের উপর যে প্রভাব পড়বে সেটা চিত্রের সাপেক্ষে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে পূর্বে যেভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেছি, ঠিক একই পদ্ধতিতে আমরা আবার নতুন ভোগ অপেক্ষকটি দিয়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। তবে এখানে উল্লেখ করে দিতে হবে এখানে যে কথাটা লেখা আছে। তাহলে আমরা লিখি, উদ্দীপকের ভোগ অপেক্ষকটি না হয়ে যদি সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.2y হয়, তবে ভারসাম্য জাতীয় আয় স্তরের উপর কিরূপ প্রভাব পড়বে তা চিত্রসহ নিম্নে ব্যাখ্যা করা হলো অথবা আলোচনা করা হলো। এই কথাটুকু আমরা লিখে দিব। এখন খেয়াল করেন, তাহলে আমরা যে ভারসাম্য জাতীয় আয়ের যে পরিবর্তন হবে ব্যাখ্যা করবো, তাহলে পূর্বের ভারসাম্য জাতীয় আয়টাও লিখতে হবে। তাহলে লিখবো গ হতে প্রাপ্ত ভারসাম্য জাতীয় আয় পেয়েছিলাম ওয়াই বার ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, 500 একক। একক শব্দটা লিখে দিলে হবে। আচ্ছা, এবার আসেন, তাহলে এখন আমাদের কি করিল, তাহলে এখন আমরা পূর্বের ভোগ অপেক্ষকটি বাদ দিয়ে বর্তমানে যে ভোগ অপেক্ষকটি আছে তা নিয়ে ভারসাম্য জাতীয় আয় পূর্বের মতো নির্ণয় করি। দেখেন, এখন লিখব যদি সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.2y হয়, তাহলে ভারসাম্য জাতীয় আয় y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, বা y ইজ ইকুয়াল টু সি এর মান হবে এবার 50 প্লাস 0.2y। যেহেতু আই এবং জি এর মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে পূর্বেরটা আমরা লিখে দিব। তাহলে পূর্বেরটা কত ছিল আমরা জানি, 100, এবং জি এর মান ছিল 150। কিন্তু এখানে তো আমরা মানগুলো লিখি নাই, কিন্তু শুধুমাত্র কি ভোগ অপেক্ষকটি লিখেছি। এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ কি এগুলোর পরিবর্তন হয় নাই। তারপর আমরা পাশাপাশি কি করব, লিখে দিব এখানে। অতএব আই ইজ ইকুয়াল টু কত ছিল, 100, আর জি ইজ ইকুয়াল টু ছিল 150। অথবা এখানে আমরা লিখে দিতে পারি, এখানে আই ইজ ইকুয়াল টু 100, জি ইজ ইকুয়াল টু 150। এটা সুবিধার্থে লিখে দিলাম, না লিখলেও হবে। এবার আসি সমীকরণ করে নেই আমরা। ওয়াই ইজ ইকুয়াল টু কত, 50 100 150, তাহলে কত হয় এখানে, আগের মতোই তো 300, তাহলে 300 প্লাস 0.2y। এবার আগের মতোই ওয়াই মাইনাস 0.2y ইজ ইকুয়াল টু 300, বা কমন নিলে যেটা হয় আমরা ডিরেক্টলিও লিখতে পারি, 1 থেকে বিয়োগ করলে 0.8y ইজ ইকুয়াল টু 30। কমন না নিয়ে আমরা সরাসরি লিখতে পারি না। আচ্ছা, তারপরে y ইজ ইকুয়াল টু কি হবে, 300/0.8। অতএব y বার ইজ ইকুয়াল টু ভাগ করলে কত আসে, 375।
এখানে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণেয় ভারসাম্য জাতীয় আয় 375। কিন্তু এখানে একটু খেয়াল করেন, পূর্বেরটাও আমরা কি ওয়াই বার দিয়ে প্রকাশ করেছি, নতুনটা ওয়াই বার দিয়ে প্রকাশ করেছি। যেহেতু হ্যাঁ গুড, যেহেতু আমাদের পার্থক্য তৈরি করতে হবে তাহলে এটা 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের কি সুবিধা হবে যে পার্থক্য নির্ণয় করতে। যেহেতু এখানে আমরা নতুন ভারসাম্য জাতীয় আয় পেয়েছি, পূর্বের ভারসাম্য জাতীয় আয় এখানে দেওয়া আছে 500 একক, তাহলে এখান থেকে পরিবর্তন করব। তাহলে আমরা লিখব অতএব জাতীয় আয়ের পরিবর্তনকে ডেল্টা দিয়ে প্রকাশ করে, যেহেতু জাতীয় আয় হচ্ছে ওয়াই তাহলে ওয়াই লিখলাম ইজ ইকুয়াল টু বর্তমানটাকে লিখবো, তাহলে বর্তমানটাকে ওয়াই বার 1, তাহলে ওয়াই বার 1 মাইনাস পূর্বেরটা কত ছিল 500, তাহলে ওয়াই বার, তাহলে বর্তমানে হচ্ছে 375 আর পূর্বে ছিল কত 500, তাহলে 500 লিখলাম। এখন কত থাকে বিয়োগ করলে 125, বড়টাকে মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? অতএব ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এত। তাহলে জাতীয় আয়ের পরিবর্তন কত হয়েছে 125। এটা কি কারণে হয়েছে না কি কারণে হয়েছে? হ্যাঁ, ভোগ অপেক্ষক পরিবর্তনের ফলে আমাদের ভারসাম্য জাতীয় আয় কি হ্রাস পেয়েছে। যেহেতু আমরা ভোগ অপেক্ষক বা ভোগ ব্যয় পরিবর্তনের ফলে 125 টাকা হ্রাস পেয়েছে ভারসাম্য জাতীয় আয়, এই কথাটি কি লিখে দিতে হবে। তাহলে আমরা লিখি ভোগ ব্যয় সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.2 ওয়াই হলে ভারসাম্য জাতীয় আয় 125 হ্রাস পেয়েছে। এখানে মাইনাস আর হবে কেন? মাইনাসের কারণে তো হ্রাসের কথাটা বলতে পেরেছি। আপনারা খেয়াল করেন, এখানে মাইনাস হয়েছে এই কারণে হ্রাস কথাটা বলতে পেরেছি। যদি পজিটিভ রেজাল্ট আসতো তাহলে বৃদ্ধি লিখতাম, কিন্তু এখানে কিন্তু আবার কখনো মাইনাস দেন না, এই মাইনাসের কারণে কিন্তু আমরা হ্রাস কথাটা বলতে পেরেছি। তাহলে আমরা খেয়াল করি, এই যে মানটা আমরা পেয়েছি ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা লিখে দেব চিত্রের মাধ্যমে প্রকাশ। এখন চিত্র কি লম্ব অক্ষ থাকবে আর কি থাকবে ভূমি অক্ষ। এখানে লম্ব অক্ষে কি থাকবে আর ভূমি অক্ষে কি থাকবে? আমরা ভূমি অক্ষটাকে নির্ধারণ করি জাতীয় আয় যেহেতু, তাহলে এই যে গুড, তাহলে জাতীয় আয়টা আমরা প্রথমে লিখি, ওয়াই দিয়ে প্রকাশ করে ওয়াই দিয়ে দিলাম। এবার লম্ব অক্ষে কি হবে সেটা নির্ধারণ করতে হবে। আমরা জাতীয় আয় কার উপরে নির্ভর করে? সামগ্রিক চাহিদা এবং যোগানের উপরে। এখানে কিন্তু পরিবর্তন দেখাইতে বলছে আমাদেরকে, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের কথা বলবো। তাহলে আমরা এই পাশে লিখবো সামগ্রিক চাহিদা, আর হচ্ছে সামগ্রিক কি থাকবে যোগান, সামগ্রিক যোগান থাকবে। আমরা যেখানে সামগ্রিক চাহিদা এবং যোগান লিখেছি এটা কিভাবে প্রকাশ পেয়েছে? এই যে সূত্রটা লিখেছি ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, তার এই তিনটা মান দিয়ে আমরা ভারসাম্য জাতীয় আয় পেয়েছি না? এই যে দেখেন এখানে, এই যে এটা হচ্ছে সামগ্রিক চাহিদা এবং যোগান। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে প্রথমে কত ছিল আর পরবর্তীতে কত ছিল, অর্থাৎ আমরা যে ভারসাম্য পরিমাণ পেয়েছি, প্রথমে পেয়েছিলাম 500, পরবর্তীতে 375, তাহলে পূর্বে যে 500 পেয়েছিলাম তার চিত্রটা আগে প্রথম অঙ্কন করব। ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু যোগান কথাটা লিখেছি, এখন বলতে পারেন যে স্যার সামগ্রিক চাহিদার কথা বলা হয়েছে কিন্তু সামগ্রিক যোগান কোনটা? তাহলে সামগ্রিক যোগান হচ্ছে সবসময় যদি এই দুটোর সাথে ব্যাখ্যা করতে হয়, এটার 45 ডিগ্রি বরাবর একটা রেখা থাকবে। কত রেখা বরাবর? 45 ডিগ্রি। এটাকে বলা হবে এগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক যোগান রেখা। ক্লিয়ার এতটুকু? চাহিদা রেখা আমরা জানি কি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, কিন্তু এই ক্ষেত্রে কি হয় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা বোগ রেখায় কি শিখেছি? একটা স্বয়ংভূত বোগ থাকে না, নির্দিষ্ট একটা মান থেকে উঠছে না, যেমন আগেরটা কি ছিল 50 থেকে উঠছে না, ঠিক এরকম। তাহলে এখন যদি আমরা সামগ্রিক চাহিদা চিত্রাঙ্কন করি তাহলে এই যে এরকম থাকবে। তাহলে এখানে কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, এই তিনটার মান থাকলো। এই যে এখানে এতটুকু যে লিখেছি, এই সি এর মানটা কি ছিল? পূর্বেরটা ছিল। পূর্বে কি ছিল? সি এর মান এখানে কি ছিল? সি এর মান ছিল সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.4 ওয়াই, এই যে এটার সাপেক্ষে। তাহলে এখানে লিখে দিলাম সি এর মান এই যে ওয়াই এর এটার সাপেক্ষে আমরা এইটা পেয়েছি। এখন যদি আমরা পরবর্তী রেখাটা অঙ্কন করি সামগ্রিক চাহিদা, তাহলে যেহেতু হ্রাস পেয়েছে তাহলে কোন দিকে আসবে? এই নিচের দিকে আসবে। তাহলে এখান থেকে নিচের দিকে রেখাটা অঙ্কন করবো। তাহলে নিচের দিকে রেখাটা অঙ্কন করলে কি হইতে পারে খেয়াল করেন তো। এখান থেকে মনে করেন সাপোজ আমি নিজের মতো নিয়ে নিলাম, তাহলে এটা কি y1 ইজ ইকুয়াল টু কত হবে? সেই পূর্বের মতোই সি প্লাস আই প্লাস জি দিয়ে বের করেছি, কিন্তু এখানে সি এর মানটা কি হবে? সি এর মানটা হবে 50 প্লাস 0.2 ওয়াই, এটা দিয়ে বের করেছি। এই কারণে আমরা এখানে লিখতে পেরেছি যে হ্রাস পেয়েছে। ক্লিয়ার? এখন খেয়াল করেন, এখানে দুইটা রেখা হয়েছে, এর লম্ব অক্ষ বরাবর টেনে দেই, এই যে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। এই প্রথমটা যদি নেই তাহলে কত হয়েছিল? 500, আর দ্বিতীয়টা যদি নেই কত হয়েছিল? 375, অর্থাৎ জাতীয় আয় কি হ্রাস পেয়েছে। আর এই যে এখানে বিন্দু প্রথমটা মনে করেন ই 1 ধরলাম, পরেরটা ই
টু ধরলাম, মানে হ্রাস পেয়েছে। আপনি ইচ্ছা মতো যে কোনো একটা মান লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝতে পারছি চিত্রটা? তাহলে যদি কখনো ভারসাম্য জাতীয়ের পরিবর্তন বলে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে, সামগ্রিক চাহিদা যোগানের দিকে লিখবো। যোগানটা সবসময় 45 ডিগ্রি বরাবর হবে। আর সামগ্রিক চাহিদা কি, আমরা যে ওয়ার মানে আমরা যে ভারসাম্য জাতীয় নির্ণয় করেছি যে সকল উপাদানের মাধ্যমে, সেই রেখাটা হবে। আর সবসময় মনে রাখবেন এই ক্ষেত্রে সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডান থেকে ঊর্ধ্বগামী হবে এবং একটু বাঁকা হবে। ক্লিয়ার এখন এতটুকু? আমরা এখন এই চিত্রটা অঙ্কন করেছি, এই চিত্রের তো ব্যাখ্যা চাইতে পারে, তাহলে ব্যাখ্যাটা খুব সহজ করে দিবেন। কিরকম? চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা এবং যোগান নির্দেশিত। এখানে খেয়াল করেন, আমরা জানি কি ভোগ অপেক্ষক অথবা ভোগ ব্যয় সমীকরণের পরিবর্তনের ফলে কি জাতীয় আয়ের পরিবর্তন হয়েছে না? এই কথাটা বলতে হবে যে সি ইজ ইকুয়াল টু যখন 50 + 0.4y ছিল, তখন আমাদের কি সামগ্রিক চাহিদা রেখা ছিল ওয়াই এবং ভারসাম্য জাতীয় আয় ছিল 500 একক। পরবর্তীতে যখন ভোগের সমীকরণ পরিবর্তিত হয়েছে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু 50 + 0.2y হয়েছে, তখন আমাদের ভারসাম্য জাতীয় আয় কি হ্রাস পেয়েছে। এই দেখেন 375 হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের এই কথাটা বলে দিতে হবে যে সামগ্রিক চাহিদা কি পূর্বের চেয়ে বর্তমানে হ্রাস পেয়েছে, এই কথাটুকু আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার? শুধুমাত্র সামগ্রিক চাহিদা। আর সামগ্রিক যোগানের কথাটা কি বলবেন? যে এই যে 45 ডিগ্রি বরাবর যে রেখাটা আছে সেটা কি সামগ্রিক যোগান, যেখানে প্রথমত সামগ্রিক চাহিদা এবং যোগান E1 বিন্দুতে টাচ করেছে, ভারসাম্য জাতীয় 500 একক। আর পরবর্তীতে যখন আবার কি সামগ্রিক চাহিদা হ্রাস পেয়েছে, তখন সামগ্রিক যোগান E2 বিন্দুতে, যেখানে ভারসাম্য জাতীয় আয় 375 বিয়োগ করলে 125 থাকে, অর্থাৎ 125 একক ভারসাম্য জাতীয় আয় হ্রাস পেয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাসে আশা করি বিষয়টি সহজেই বুঝতে পেরেছি। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল।